জয় গুরু, জয় গুরু। পরম পিতা রাতুল চরণে আমার সর্বাগ্যে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তার রাতুল চরণে। আপনারা যারা উপস্থিত আছেন, আশেপাশে যারা আছেন, সকলের জন্য আমি প্রণাম জানাই। তারা সবাই সুখ শান্তি স্বস্তির অধিকার দিতে পারি। First, please excuse me, I am speaking in Bengali because I can tell you fluently in Bengali. Though I was in foreign so many years, and mostly their language is also accustomed to it, and also so many years passed in my life. So my age, you know, that 100 years, and I am initiated in the 1944, and C.C. Thakur already offered me the SPR 1953. Since then, I am going like this. So many experience. I know what I say or what I not say. So now I am speaking in Bengali because I know that mostly are attendant here the Bengali vernacular experience. Well, firstly, I am requesting you to that the organizer, our Deepak Bhai, he has lost his father recently. Now, আমরা সবাই মিলে অন্তত 1 মিনিট কাল তার আত্মা, বিদেহী আত্মার শান্তি কামনায় তার রাতুল চরণে প্রার্থনা জানাবো। সবাই দয়া করে 1 মিনিট কাল নীরবে নামের মাধ্যমে ওর পিতৃদেবের বিদেহী আত্মার শান্তি কামনা সবাই করুন, তারপর আমরা আনন্দ। জয় গুরু। Recording in progress. জয় গুরু। জানি না কি বলবো, তখন তার কথা বলতে ভাবি বলবো, তিনি যা বলবেন তাই আমি বলবো। আর আমার এই বয়সে মনে হয় কোথার থেকে আরম্ভ করে কোথায় শেষ করবো তাও আমি জানি না, কারণ তিনি সর্বস্ব, তিনিই মহৎ, তিনি আছেন তাই আমি আছি, আমার কোনো ক্ষমতা নেই। দেখুন, অনেক কথা মনে পড়ছে, আবার অনেক কথা উবেও যায়, মানে গুছিয়ে বলা যেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বুঝতে পারছেন তো, বয়স তো 100 বছর বয়স হতে চলল, 100 বছর পার হয়ে যাবে। সেই আর তাকে নিয়ে চলছি, মানে আজ 80 বছর হয়ে গেল। আমি জানি না, আমার তো মনে পড়ে, মনে হয় বোধহয় তাকে নিয়ে চলার বা তার সঙ্গ করা বোধহয় লোক খুব কমই আছে, সব চলে গেছেন। আমার নিজের লোকই তো চলে গেছে সব, আগে পরে সবাই। তা আমি যা বলি সে কথাগুলো হয়তো
আধুনিক যুগের লোকের কাছে খুব কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে বা কতটুকু গ্রহণযোগ্য তাও জানি না। কারণ আমার ঘুরে ফিরে ওই তার কথাই মনে পড়ে। কারণ যদি তার দয়া করে আমাকে তার জায়গায় যেতে না দিতেন, তাহলে হয়তো আমি কোথায় চলে যেতাম জানতাম না। কারণ সেই দিনগুলো মনে পড়ে। সেই দেখেন, বিশ্বযুদ্ধ আমি দেখেছি। তার আগে ভারতবর্ষের গান্ধীজির আন্দোলন, সেই 42-এর আন্দোলন, তখন আমি ছাত্র অবস্থায়। তারপরে দেশ স্বাধীন হওয়ার জন্য কত লোকে কত আত্মদান করেছে, কত কি আমরা দেখেছি আমরা শুনেছি, বা প্রথম আমার বয়স তখন উপযুক্ত বয়স, দেখেছি। যুদ্ধ, বিশ্বযুদ্ধ 6 বছর ধরে চলে গেল, 6টা বছর। সেই 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে 1945 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়েছে, 6টা বছর। সেই অবস্থায় তখন মানুষের কি দুঃখ দুর্দশা, সে একদিন চলে গেছে। ওই পিরিয়ডের মধ্যে কি হলো, সেই ভারতবর্ষের সেই যুদ্ধের বিভীষিকা, আমাদের যেখানে বাড়ি ছিল, আমার ঘর, আমাদের বাসস্থান, সেটা অনেকটা ফ্রন্টিয়ারের মধ্যেই ছিল। আমরা কাটিয়েছি অনেক কষ্টের মধ্যে। তারপরে দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো, কি কষ্ট হলো। আমাদের যেখানে ঘর বাড়ি ছিল সব ফেলে দিয়ে আবার নতুন করে নতুন জায়গায় আমাদের আসতে হলো, সব ফেলে দিয়ে। দেখেছি তখন সেই একটা দুর্ভিক্ষ, ম্যানমেড দুর্ভিক্ষ, কত লোক অনাহারে মরেছে, কত কি তাও দেখেছি। সেই সময় একটা ফ্লাড, দামোদরের ফ্লাড, অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। মানুষ কোথায় কি হয়েছিল। তারপর দেশ স্বাধীন হলো, ভাবলাম যে এইবার আমরা খুব সুখে শান্তিতে থাকবো দেশের ইয়েতে। সারা পৃথিবী যেন শান্ত হয়ে গেল, তখন মানুষ গেল। এই সময় একদিন শ্রী শ্রী ঠাকুর কিন্তু ওই পিরিয়ডে খুব মানে দুশ্চিন্তার মধ্যে থাকতেন, সবসময় ছটপট করেছেন। কারণ আমার পাবনার কথা বলছি, সেই পাবনায় যখন ঠাকুর, আমি তো পাবনায় দীক্ষা নেওয়া, আমি পাবনায় যাতায়াত করতাম বেশি। সেই একদিন ঠাকুর বসে আছেন, চুপচাপ বসে আছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন সৎসঙ্গে কিছু ঋত্বিক দাদা ঠাকুরের কাছে বসে ভিক্ষা করছেন। ঠাকুর চুপচাপ বসে আছেন। ঠাকুরে বলছেন, ঠাকুর আপনি আমাদের কাছে কি এখন আশা করেন? কারণ যুদ্ধ সময় গেছে, এবার আমাদের কি করণীয়, কি করবো? এবারে ঠাকুর বলছেন, আপনাদের কাছে আর আমি কি আশা করব? আপনারা সুখে থাকুন, শান্তি থাকুন, ভালোই থাকুন, এই আমি পরম পিতার রাখুন আমার প্রার্থনা করে। চুপচাপ কিছুক্ষণ পর বলছেন, আমি দেখতে পাচ্ছি এইভাবে যদি জগৎটা চলে, সমাজ যদি এইভাবে চলে, তাহলে এইভাবে চলতে গেলে অদূর ভবিষ্যতে হয়তো একদিন মানুষের মনুষ্যত্ব বিলীন হয়ে যা, আমি আশঙ্কা করছি, বিলীন হয়ে যা অসম্ভব নয়। এইভাবে যদি জগৎ চলতে থাকে, তা আমাদের যারা ঋত্বিকদারা ভাবলেন ঠাকুর এইভাবে কিছুটা আশ্বস্ত হবেন, এবার নতুন করে আমাদের কাজের কথা বলবেন। কিন্তু ঠাকুর তার বলছেন, এইভাবে যদি জগৎ চলতে থাকে, এইভাবে যদি জগতের সমাজ চলতে থাকে, আমি আশঙ্কা করছি অদূর ভবিষ্যতে মানুষের মনুষ্যত্ব বিলীন হয়ে যাওয়া দেখতে পাই। এই যে যুদ্ধ গেল, এই যে ফ্লাড গেল, এই যে দুর্ভিক্ষ গেল,
এত মারামারি কাড়াকাড়ি হাঁটাহাঁটি হলো, সে আর ক্ষয়ক্ষতি যা হয়েছে সে তুলনায় এ কিছুই না, সে তুলনায় এই কিছুই না। যা দেখছি সমাজের যা পরিবর্তন, সমাজের যা কাজে যুদ্ধের, তাই ভাবি জগতের হোমরা সোমরারা, জগতের নেতারা, তারা কি ভাবছে কি করছে আমি জানি না, আমি ঠাওরও পাই না তারা কি ভাবে কি জানে। কিন্তু পরম পিতার আশীর্বাদে আপনাদের কিছুই নেই, কিন্তু আপনাদের যে বোধ অনেক অনেক শক্ত। কারণ এই যে মারামারি হানাহানি কাটাকাটি, পরস্পরের মধ্যে দেশ হিংসা জর্জরিত হতে হতে থাকে মানুষ, একজনকে একজন তখন মানে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, তখন তো সমাজে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাই এখন সময় আছে, আপনাদের কাছে আমার আশা, আপনারা যারা আছেন, আর আমার সাওয়ালরা, বড় খোকা, মণি আর কাজল, আর আপনারা সবাই মিলে যদি আমার এই মিশনকে জগতের সমস্ত ঘরে ঘরে বিলাই দিতে পারেন। আমার এই মিশন মানে সৎসঙ্গ মিশন, মানে জনগণের মিশন, বাঁচাবার মিশন, এই অবিকৃতভাবে আপনার ঘরে ঘরে এটা পৌঁছই দেন। কারণ এই একমাত্র বাঁচার উপায় হচ্ছে এই সৎসঙ্গের মিশনে, আর কিছু না। আপনারা লক্ষ্য করে দেখুন, হয়তো ভাবছি এটা ভালো হবে, ওটা ভালো হবে, এটা ভালো হবে, আচ্ছা এই দিনের পর দিন। আগে আমরা দেখেছি এই ভারতবর্ষের যারা আমরা পরাধীন দেশের যারা লোক ছিলাম, স্বাধীন দেশে অনেক কিছু উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষের চরিত্র, মানুষের নৈতিক চরিত্র, সমাজের অবক্ষয় আগের চাইতে যেন খুব বেশি দেখি। এটা আমরা দেখতে পাই, পরাধীন দেশ ছিল ঠিকই, কিন্তু মানুষের এত অবক্ষয় দেখি। দেখেন আমরা ছোটবেলায় যখন যুদ্ধ চলছে, যুদ্ধের সময় একটা শব্দ সংস্থা ব্ল্যাক মার্কেটিং, মানে ব্ল্যাক মার্কেটিং শব্দটা ইংরেজি শুনলাম, সেই কালোবাজার যারা এখানে সেই প্রথম শুনলাম যে ব্ল্যাক মার্কেটিং, শুনলাম অ্যাডাল্টারেশন এক শব্দ, কি ভেজাল দেওয়া, দুই চারটে ইংরেজি শুনলাম, শিখেছেন। কিন্তু এখন এগুলো যেন জল ভাত, কোনো কিছুই নাই। মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষার সঙ্গে সঙ্গে দেখেন কত দুর্নীতি তাদের ভিতরে ঢুকে যাচ্ছে। তথাকথিত বিশ্ববিদ্যালয়ের সব রকমের ডিগ্রি তারা নিচ্ছে, কত বড় বড় ডিগ্রি, কত বড় বড়, কিন্তু চরিত্র নেই। দেখা যায় সে একটা কি বলবো, বিশ্ববিদ্যালয় MA PhD হয়ে উঠে তার মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে, বোর কথা শুনছে, কিছু পরে বোর সঙ্গে ঝগড়া হচ্ছে, ডিভোর্স দিচ্ছে, ছেলে পেলে নিজের কথা শোনে না, বাড়িতে শোনে না কথা। কেন? ঠাকুর অনেক আগে উঠলেন, আপনারা পারেন একমাত্র ঘরে ঘরে গিয়ে মানুষের মনুষ্যত্ব জাগাতে পারেন আপনারা, এইটাই যদি না দিতে পারেন দেখবেন। তার মূল হচ্ছে কি, যে ভালো ভালো সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করুন। সন্তান যদি হয়, সেই সন্তান ভালো নাগরিক হবে। তো সন্তানের ফর্মুলা কারো জানা নেই, কিন্তু ঠাকুর দিয়ে গেছে। কেমন দেখেন তো, ভালো ভালো বিয়ে কি করে দেওয়া যায়, কি করে এই উপযুক্ত বিয়ে দিলে উপযুক্ত সন্তান হবে সেই সন্তানের কাছে। কিন্তু এখন বিয়ে থাকার জন্য খুব দলভাত, তার খুশি নেই, কে খুশি মতো বিয়ে করছে, কার বউ কার ঘরে গেল, ইন্ডিয়ার সব থেমে গেল ঠাকুরের ভাষায়, তাই না? তা আজকে কি অবস্থা দেখুন, এই অবস্থার মধ্যে দিয়ে চলতে গেলে ঠাকুরের একমাত্র মিশন, এই অনুকূলচন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্রের মিশন, সৎসঙ্গ মিশন,
জনগণের মিশন, বাঁচাবার মিশন, এই একমাত্র পথ যদি আমরা বাঁচতে চাই জানতে চাই। দেখুন কি বলবো, আর সেই মিশন আজকে চারিদিকে ছড়িয়ে দেবে। ঠাকুর 81 বছর পর্যন্ত কত কষ্ট করছে, কত জেগেছেন, দুঃখ জ্বালা যন্ত্রণা সব সহ্য করে ঘরেও তিনি আশা করে গেছেন আমাদের কাছে যে তিনি দেখে যাবেন অন্তত কিছুটা, কিন্তু আমরা তো পারিনি। তার কোনো কথাই আমরা ঠিক প্রতিপাদন করি। তবুও বিবেক আছে, পরবর্তীকালে শ্রী বর্দা সেটা ধরে সেটাকে করে দাঁড়িয়ে আবার তিনিও ওই ঘোষণা করতে লাগলেন। আবার কিছু কিছু লোক তার করতে লাগলো, আবার কিছু লাগলেন। তবুও গতিতে চললো চললো চললো। তিনি চলে গেলেন, আসলেন পুজোর দাদা, তিনিও চেষ্টা করলেন। কিছু কিছু লোক হলো, কিছু কিছু হলো না। তবে হ্যাঁ, আমরা ছোটকালে যে কজন অল্প মুষ্টিমেয় কয়েকজন লোক ছিল, এখন তারা লক্ষ লক্ষ সৎসঙ্গে হয়েছে। এই লক্ষ লক্ষ সৎসঙ্গের মধ্যে তাকে নিয়ে চলা, কম বেশি পারুক না পারুক, তাকে নিয়ে চলার অভ্যাস তো অনেকে করছে, আছে বলে দেখবেন সাধারণ সমাজের লোক আর সৎসঙ্গী জগতের লোক অন্তত একটা জায়গায় তারা দেখবেন অনেকটা ডিফারেন্স। একটা খুব কঠিন অন্যায় কাজ করতে গেলে তাদের বিবেকে বাঁধে, হয়তো করছে কিন্তু বিবেকে বাঁধে, কিন্তু যেটা সাধারণ, কারণ কে তাকে আটকাবে, কে? আদর্শ যদি না থাকে, আর এই আদর্শ আছে যিনি ওই নামের মধ্যে, নাম নাম আর নামই তো হবে। ওই নাম করেন, নাম করতে করতে দেখেন ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো সব তো ফেলবেন, যাবে সেগুলো। আমার জন্মগত যে নিয়ে এসছি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, প্রত্যেকের মধ্যে আছে অল্প বিস্তর কম বেশি, কিন্তু এগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা কার আছে? একমাত্র যিনি পুরুষোত্তমের সঙ্গে যোগযুক্ত আছেন, তার নির্দেশিত পথ, তিনি যে নাম দিয়ে গেছেন, ওই নাম যারা করে তারা হয়তো করছে, কিন্তু করার সঙ্গে সঙ্গে তাদের ভিতর বিবেকে পাচ্ছে, হয়তো একবার দুইবার তিনবার এবার করবে না। দেখবেন যারা অন্তত এই সৎ নাম নিয়েছে, সৎ নাম নিয়ে চলে, তারা হয়তো ধর্মগত সহজত সংস্কারে তারা হয়তো করে যাচ্ছে, কিন্তু করার পর তার বিবেকে পাচ্ছে, দেখে না কিছুদিন পরে সে আর করে না। কিন্তু যার ওই আদর্শ নেই, যার এই কি বলে গাইড করার যে ক্ষমতা, যে শক্তি যার নেই, সে কি করে পারবে? তাই আমরা চাই ঘরে ঘরে এই নাম বিলিয়ে দাও। যারা করে এখন বর্তমান দিনে আসলে ওই কথাই বলছে, এরা যুগে যুগে আসেন, যুগে যুগে তার করে যান। শুধু ওই একটা কথা, ঘরে ঘরে যেন একটা লোক বাকি না থাকে। হ্যাঁ, যখন মহাপুরুষরা এই জগতে আসেন, কিছুটা ঘোলা জলটাকে পরিষ্কার করে দিয়ে যান, আবার আস্তে আস্তে জল ঘোলা হতে আরম্ভ করে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমাদের এই সৎসঙ্গের ইয়ে কতদিন থাকবে? ঠাকুর কথা বলেন, আপনারা যতদিন ডাকবেন। তার মানে তবে 1000 বছরও আমি যা দিয়ে গেলাম, এই 1000 বছরও 1000 বছর মতো চলবে, তবে ওঠা নামা থাকতে পারে। হ্যাঁ, আর বলছি দেখেন, একদিন দেখবেন এই ভারতবর্ষ হবে জগতের গুরু, সমস্ত জগতের লোক এই ভারতবর্ষে আসবে, তখন আপনারা আপনাদের কাছে তারা এসে শিক্ষা নেবে, তারা শান্তির খুঁজে পাবে এখানে। 1000 বছর পরে তোরা লিখে রাখ, 1000 বছর পরে এই শিবচন্দ্র চক্রবর্তীর পোলা অনুকূল চন্দ্রের নাম তখন মনে পড়বে, দেখিস। সুতরাং এই নাম 1000 বছর পর্যন্ত। সুতরাং আমরা ঘরে বসে থাকবো না, ঘরে বসে থাকার সময় আমাদের নেই। কারণ যে পিপলের মতো ঘরে বসে নিজে নিজে ভোগ করার মতো সেই নাম এই নয়, এ বিলিয়ে দাও,
বিলিয়ে দাও, মানুষকে বাঁচাও, মানুষগুলো আজ অসহায়, যারা জানে না। এই দেখেন না কোথায় কি শুনলে তো গা শিউরে ওঠে। এই কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে চিন্তা করলে যে গা শিউরে ওঠে। মানুষ কি করে এই সমস্ত সম্ভব হতে পারে? কারণ এরকম তো ঘর কত হচ্ছে সমস্ত জগতের চারিদিকটা। সেইটা যেন ছেলে গেলা এই বাংলাদেশ একটা কি হতে বিভিন্ন দেশে আমরা তো অনেক কিছু দেখেছি, যুদ্ধ অনেক সময় অনেক কিছু দেখেছি, কিন্তু এই না মানে শিক্ষা সভ্য জগতে এই নারকীয় ঘণ্টনা সব এগুলো কে বাঁচাতে পারে? একবার সৎসঙ্গীরা বাঁচাতে পারবে। কারণ তাদের কাম, ক্রোধ, লোভ, হিংসা, উন্মত্ত পৃথিবীকে একমাত্র বাঁচাতে পারে একমাত্র এই সৎসঙ্গীরা। কারণ তারা জানে প্রেম, প্রেম দিয়ে দিয়ে তারা ঠাকুর প্রেমী মহান প্রেমিক, তিনি মহাপ্রেমিক। এই প্রেম দিয়ে তিনি জগৎকে দিলেন। তাই সুতরাং সৎসঙ্গে যারা প্রেমিক তারা প্রেমের রাজত্ব, প্রেম দিয়ে দিয়ে হিংসাকে মানে দেশ হিংসা জর্জরিত দেশ লোক সেগুলোকে বাঁচাতে পারেন একমাত্র প্রেম। তিনি ছিলেন প্রেমময়। ঠাকুর খুব প্রেমিক, তাই না? তার একটা গাছের ডাল মানে কাটলে তার কষ্ট হতো, তাই না? আমি একবার ওই ঠাকুর বাড়িতে বসে আছি, অনেক আগের কথা সেটা। তখন ঠাকুর সবই মাত্র পাবনার থেকে এই দেওঘরে আসছেন। এসে ওখানে বারান্দায় বসে আছি, আমরাও বসে আছি বড়াল বাংলা বারান্দায়। ঠাকুরের একটা কাপড়, তখন ওই জায়গাটা কোনো ঘর বাড়ি হয়নি, ঠাকুরের একটা কাপড় বর্ষাকালে ভিজে ওই রাখিছে শুকোবার জন্য। একদিকে ইয়ে রাখিছে ওই খুঁটি, আর একটা দিকে একটা ছোট সজনে গাছের ডাল ছিল, ডালটা উঠেছে। তা ওই কাপড়টা বেঁধে শুকোবার জন্য রেখেছে। হঠাৎ বর্ষাকাল, কাপড়টা প্রায় শুকিয়ে গেছে, আমরা বসে আছি, হঠাৎ মেঘ দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে। বিজুমা আমাকে বলছে, এই বাবা কেমন দাম ভালো করে কাপড়টা ভিজে যাবে। আমি তখন বয়স আমার কম, দৌড়ে গিয়ে খুঁটির যে দিকটা সেটা খুলেছি, খুলে দিকে আসছি। এসে এক ফোঁটা রুমটা পড়ে গেছে, বৃষ্টি আমার গায়ে পড়ছে। তখন আমি ওই যে দিকটা সজনে গেছে ডালে বান্ধা ছিল, ওটা ভেঙে ডালটা ভেঙে গিয়ে দৌড়ে এসে বান্ধা ঘুরেছি। ঠাকুর তো বসে আছেন, ঠাকুর তো আমার খাচ্ছেন। হঠাৎ দেখি নাকে মুখ বলটা হয়ে যায়, দিয়ে আমি তাকাই দেখি দুটো চোখ, বিস্ফারিত চোখ, মনে হচ্ছে তার সমস্ত হাতটা আমি মুখ সুলিয়ে যেমন করে ওই ডালটা ভেঙেছে, মুখ সুলিয়ে ভেঙেছি সেরকম করতে। তুই ভাঙলি ডালটা ভাঙলি, হ্যাঁ তুই ভাঙলি। এটা হামেশা আমরা ভেঙে থাকি কিছু ছোট একটা ডাল, ভাঙলি মনে হচ্ছে হাতটা হাঁ করে দেখা আছি, সবাই বসে আছে। আমার তো অসহায় দেখে সুশীল গোলদা বলছে, ও ছেলে আমার বুঝতে পারি নাই, মানে ঠাকুরের শান্ত হয়ে কাজ করবি, ধীর স্থির কাজ করবি, মনটা সুস্থভাবে কাজ করবি, খুব আস্তে ভাবে। তখন চোখ দুটো তার যেন সেই আগের চোখ দুটো আকর্ষণ করা চোখ, ঠিক চোখ বাবা সেই দেখেন একটা আমার ডাল ভেঙেছিলাম একবার। ঠাকুরের ওই পার্লার যেখানে হয়েছে, ওই পার্লারটা ওখানে ঠাকুর পার্লার এসে বসেন, আর ওই বাথরুমে যেতে হলে বলার মহলে যেতে হয়। ঠাকুরের ডাক্তার কলকাতায় এসছেন, এই ঠাকুর এই অবস্থায় এই অ্যাটাচড বাথরুম করে দেন। তা অ্যাটাচ বাথরুম করে ঠিক হলো, করতে গিয়ে দেখা গেল যে ওই পিছনে একটা আম গাছ ছিল, একটা আমের ডাল ওই বিশেষে পড়ছে, সে ডালটা কাটতে হবে। কিন্তু আমের ডাল কাটবে কে? বাবা ঠাকুরকে তো উপায় নেই, ঠাকুর তো ডাল দেবে না। তো সবাই পরামর্শ করলো, ঠাকুর যখন ঘুমোবেন তখন করার দিয়ে কেউ খায় যাবে। তা ঠিক আছে, সবাই করার তো হাত আনা হলো। আর ঠাকুরকে রাত্রিবেলা ঘুমাবার জন্য যারা থাকে দোলায় ঘুমানো, তো সে 3-4 জনে ঠাকুর ঘুমিয়ে পড়লে সব চলে যেত। সে ঠাকুর আর ঘুম আসে না,
কিছু তো আর ঘুমায় না, রাত 12টা হয় দেখলাম মহা মুশকিল। তখন সকাল বলল না আর কাটাবো না, পরপর 3 রাত কেটে 3 রাত ঠাকুর ঘুমোতে দেন। হ্যাঁ ঠাকুরও সেই তো ভক্তের ভগবান, দেখলাম এরা কি করে। একদিন রাত্রে ঘুমে পড়ছে, সেই রাত্রে ওরা কেটে ডালটা ওই বড় বাংলার অনেক দূরে গিয়ে ফিরে দেওয়া হলো, ঠাকুর না বুঝতে পারে। কাটা হয়ে গেছে। সকালবেলা ঠাকুর ঘুমেতে উঠেছেন, উঠে কোন সময় জান না বলে প্যারি ডাক্তারকে বলছে, প্যারি চলো তো বাবা একটু বাইরে ঘুরে আসি। বাইরে এখন কোথায় ঘুরবেন, এখন বাইরে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় কাদা টাদা, এখন তো ওরকম নেই, কাদা টাদা না আমি যাবো, চল। গো ধরলে উপায় নেই, বেরোছে। প্যারি দা কি করছেন, যেদিকে আম গাছটা সেদিকে না গিয়ে এইদিকে যায়, না না আমি এইদিকে যাবো, ওই যেদিকে আম গাছ আছে। উপায় নেই, ঠাকুর আগে আগে চললেন, এরা পিছনে গেছে। কিছু দূর গিয়ে দেখছে ওই আম গাছের কাটা, আর ওই আম গাছের ডালেতে কষ পড়ছে, টপ 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 করে পড়ছে। ঠাকুর থমের দাঁড়িয়ে গেলেন, সবাই চুপ। কিছু মধ্যে ঠাকুরের যে কষ পড়ছে আমের গেলে, ঠিক তেমনি 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ঠাকুরের জায়গায় না, ফিরে এসে শুয়ে পড়লেন, বাস আর ঘুমালেন। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল ঠাকুরের। কি কষ্ট, একটা আমের ডাল তার জন্য। একটা কুকুর সমস্ত গায়ে, তার সমস্ত গায়ে ঘা টা ভর্তি হয়ে গেছে। আগেকার এখন যেমন ঠাকুর বাড়ির দেওয়াল 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 সবজি আছে, গেটের থেকে ঢুকবে কুকুরটা, একটা স্ট্রিট ডগ, সে সমস্ত গায়ে টায় ঘা টা ভর্তি হয়ে আসে। সবাই ঢিল মারছে যাতে না ঢোকে, ও ঘেউ ঘেউ করছে। ঠাকুর পার্লারে বসে আছেন, ওখানে গেটের কাছে ঘেউ করছে, ঠাকুর কি ব্যাপার, ঠাকুর এরকম করছে না? দেখে তো কুকুরকে ঢিল মারছে, আর ঠাকুর এখানে সবাই বলছে ঠাকুর ওখানে ধর ধর কুকুরটাকে ধর। কে ধরতে যাবে, ওই গায়ে সমস্ত সবাই মিলে পরামর্শ করে দড়ি আনা হলো। দূরের থেকে দড়ি ফেলে ওরে গায়ে গিট পিট মেরে টানা টানা হাসড়া করতে করতে ঠাকুর সামনে নিয়ে গেল। আর খুব নাচবে কি করে, নাচা করতে করতে ঠাকুর ফ্যাল ফ্যাল করতে আসে। তাকে ডাক্তার, ঠাকুরের ডাক্তার প্যারিদা তাকে বলছে, বাবা প্যারি তুমি এর একটা ব্যবস্থা করো। প্যারি বলছে, আমি মানুষের ডাক্তার, কি করবো? তুমি পারো বাবা, তুমি পারো। তাড়াতাড়ি বাজারে ভেটারিনারি ডাক্তার আনা হলো, সে এনে টেনে বলে ইঞ্জেকশন দিতে হবে। কোনো একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করা হলো, আর ওকে বেঁধে নিতে প্যারিদা নিয়ে একটা খাঁচা টাচা করে রাখা হলো। রোজ একটা করে ইঞ্জেকশন দেয়, দিয়ে দিয়ে প্রায় 8-10টা দেওয়ার পরে প্যারিদাকে বলছি আমার ভালো হয়ে গেছে, ছেড়ে দিই। ইয়ারও তো দেখি দেখেছি এখন শুকায় নেই, ওই সবটা শুকাক, তারপরে 1 মাস রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। দেখেন কি বলবো, সেই প্রেম প্রেম প্রেম, সে প্রেম মানুষ, সব জীব জন্তু পশু পাখি সবার প্রতি তার। তিনি চলে গেলেন, সে প্রেম কিন্তু রেখে গেল শ্রী শ্রী বরদা। একদিন ওর যে ইয়ে হলো কি বলে ঝুঁটা চিড়িয়াখানা তৈরি হয়েছে, একটা ভল্লুকে বাচ্চা হবে, ওঠানো আমাকে চোরা। বরদা রোজ আসে না টাকা দেখে, সেদিনে এসছেন ঠাকুর বাড়িতে, এটা বসে আমরা বসে আছি। উঠে বললেন, উঠে গিয়ে দেখেন কি বড়টা ওঠানামা করছে, কারণ আসন্ন প্রসবা, উঠছে না। বর্দা দাঁড়ায় আছে, কি করা যায়? তাড়াতাড়ি একটা চেয়ার আনো, বর্দা বসলেন, তাড়াতাড়ি চারদিককে চাটাই দিয়ে গিরে দেওয়া হলো, ওঠানামা করছেন। বর্দাও নজর করতেন। ডাক্তার আনা হলো, ভেটারিনারি ডাক্তার আসলো, ডাক্তার দেখবে বর্দা 11টার সময় স্নান করেন, 11টা বেজে গেছে। সবাই বলছে ও হবে, ডাক্তার বলছে হবে, একটু দেরি হবে, ইঞ্জেকশন দিয়েছি, হবে, আপনি যান। বর্দার ওখানে বসে আছেন, বসে 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 যখন প্রসাব হলো তখন 12:30 বাজে। প্রসাব হওয়ার পরে বর্দা গিয়ে ঘরে শুয়ে আছে, দিয়ে এখন কেমন আছে কেমন আছে কেমন আছে, আবার সেই বিকালবেলা দেখতেন
রোজ তার খোঁজ নিতেন। এলে প্রেম। বড়দা ওই রোজ ঠাকুর বাড়িতে যাতায়াত করেন, ওখানে একটা বাতাবি লেবু গাছ ছিল। এই লেবু প্রতি বছর লেবু হতো, আর ফেটে ফেটে যেত, আর শুকনো কেউ খেতে পারতো না। তো বড়দা একদিন ওর গায়ে হাত দিচ্ছে, দিয়ে টিয়ে রোজ যান আসেন তাকান, দেখা তো পরের বছর লেবুগুলো টসটসে লেবু হলো, সবাই খেতে হতো। প্রেম, এই প্রেম। একবার বড়দা ঠাকুর বাড়িতে আসছেন, ঠাকুর বাড়ি যাবেন, তার বাড়ি থেকে ঠাকুর বাড়ি যাচ্ছেন, সবাই আসছে, আমরা পিছনে আসি। হঠাৎ ওই যে যেখানে গ্যারেজটা আছে, ওই গ্যারেজের কাছে আসার সঙ্গে সঙ্গে একটা শালিক পাখি এসে বড়দার মাথায় কয়ে পড়লো, গায়ে গয়ে পড়ে আছে। বড়দাও যাচ্ছেন, শালিকটাও তার কাছে আছে। যেমন একটা গরুর গায়ে মাঠে শালিক পড়ে, যেমন গরু হাঁটে, আর শালিকটাও তেমন থাকে। এমনি হাঁটতে 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 যে ঠাকুর বাড়ির কাছে না, শালিকটা উড়ে চলে গেল। বাড়িতে ঢোকার পরে প্রফুল্লদা বলছে, বড়দা আপনার পিছনে যে একটা শালিক এসে পড়লো, তা আপনার খেয়াল করলেন? ওরা তো হামেশা আসে, হামেশা যায়। প্রেম বাইরে থেকে দেখা মনে হচ্ছে যেন শুকনো কাঠের মতো, কিন্তু মহাপ্রেমী। এই যে দাদা পরপর থেকে দেখেছি, একদিন দেখি কি বৈশাখ মানে মে মাসের প্রচন্ড গরম, একটা বড় শিরিষ গাছ মরে গেছে, পাতাটা গলে গেছে, গরমকাল। হঠাৎ দেখি কতগুলো লোক তার গায়ে বস্তা বেঁধে হোস পাইপে জল দিচ্ছে, ওই গাছটা ঢলে গেছে। আমি এসে জিজ্ঞাসা, এই গাছটা এরকম করছো না? বলে দাদার এই গাছটাকে বাঁচাতে হবে, রোজ জল দিয়ে 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 একটা গাছের ডাল, গাছের ইয়েটা কত দিয়েছিল। দেখেন প্রেম। এই যে বর্তমান আমি খুব সংক্ষেপে বলেছি, টাইমটা দেখবেন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, টাইম আবার দেখবেন, কারণ আমার তো আবার টাইম কত মিনিট দিয়েছি আপনাকে? জানি না, আমাকে তো আধা ঘন্টা বলতে বলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলবেন আগে থেকে। তারপরে এই বর্তমান দাদা, মানে এখন যিনি আছেন দিকে, তার একটা ঘটনা করছি। তিনি অনেক আগের কথা, তখন তো এই পৌঁছানটা না, তিনি আসেন টাইম ঘোরেন করে। আমাদের, আমি তখন শ্যামনগরে থাকি, শ্যামনগরে একজন গুরু ভাই, খুব অবস্থা খারাপ, তার মানে কোনোরকম সংসার চলে, 4 পয়সা ছেলে মেয়ে আছে, এই ডেইলি লেবার কাজ টাজ করেন, কিন্তু তার একটা পাঞ্জাও আছে, যাজকের পাঞ্জা। তা মাঝে মাঝে যাজকের পাঞ্জা রিভিউ করার জন্য, তার একবার এই রিভিউ করার জন্য ঠাকুর বাড়িতে গেছে, ছোট ছেলেকে নিয়ে গিয়ে সঙ্গে। ভালো জামা কাপড় না, মানে জামা কাপড় সেরা ইয়ে আছে। তাই রিভিউ করার জন্য ওই যে ঘরে, সেই ঘরে দাঁড়িয়ে আছে, অফিস করবে, তাকে দেবে, আত্মবন্ধ ডাকে দেবে, সেই রিভিউ করে দেবে। উৎসবের সময় না, এটা অন্য সময়। তা দাঁড়িয়ে আছে, হঠাৎ আমাদের বাবাই বাবু, মানে আমাদের যিনি আছেন যখন, তিনি ওই পথে ঘুরিয়ে দিলেন একবার, দাঁড়ানো। আবার বাইরে ওইসব ঘুরে ঘুরে যখন আসছেন, তখন দাঁড়ানো দেখে টাকা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু আমার পাঞ্জাবি রিভিউ করতে হবে। ওরে আসিনি তো, তখন 11টা বছর আসিনি। তুমি ওই চায়ের দোকানে বসে আছো, কিছুক্ষণ পরে যখন আসে, তখন তাকে বলেছে যে আপনি সময় মতো আসবেন, কতক্ষণ লোক দাঁড়িয়ে থাকবে, বিশেষ বাইরের থেকে আসে। তা যাই হোক, সে ঢুকেই, তুমি এখানে যেতে বললে না, হ্যাঁ নালিশ করা হয়ে গেল। এই তুমি নালিশ করিনি। যাই হোক, নিরীহ মানুষ দিয়েছে, দিয়ে ছেলেকে নিয়ে ওই চায়ের দোকানে যাচ্ছে, ডাকগুলো কি আমার কাজ হয়েছে, বলছে যে আপনি যাজক, আপনার জামা কাপড় এরকম কেন? বলে আমি আয় করি, এই যে সংসার চলে, তোমরা চলে করে। বসেন,
আর তাছাড়া আমার তো একটা কঠিন ব্যায়াম আছে, কি বলে ডাক্তার বলছে ক্যান্সার, কোথায়? গলায়। তা আপনি এক কাজ করেন, যান ওই হাসপাতালে, আমাদের ডাক্তার একে আছে বিশ্বাস, তাকে গিয়ে বলেন আমি বলেছি চলে যান। গেছে বিশ্বাস দাকে দেখায় বিশ্বাস দা কত ওষুধের প্রেসক্রিপশন করে দিচ্ছে, এইগুলি খাবেন, কেনার মতো পাহাড় নেই। এসছে, আসার পরে বলে আমাকে এই দিয়েছেন উনি, বসেন। উনি একটা ছেলেকে দিয়ে ওষুধের দোকান থেকে ওই ওষুধগুলো নিয়ে আসছে, এগুলো খাবেন, ডাক্তাররা বলছে এগুলো খাবেন, ফুরিয়ে গেলে আবার আসবেন, এখান থেকে আমাকে আসে দেখা করবেন, আমি ব্যবস্থা করবেন। আর এই কাপড় আর এই জামা এগুলো পরবেন, এইকে নতুন একটা ধুতি আর পাঞ্জাব মধ্যে সৎসম্বন্ধ তো এইটা করে যাতায়াত করবেন। সৎসঙ্গে একটু সৎসঙ্গে বলতে বলে কাঁদছে, আমার মতো একজন অজ্ঞ লোক আপনার দিয়ে, তিনি দয়া করে আমাকে দয়া দিলেন ওষুধ, তার একবার না দুইবার মতো ওষুধ নিতে পারছিল, তিনি আর বেছে নিলেন। এদের প্রেম, বুঝলেন, আর প্রেমের রাজত্ব, প্রেম দিয়ে সব চলবে। আর তাই শুরু হয়, তার লক্ষ লক্ষ যে খ্রিস্টি সন্তান, তাদের মধ্যে এই প্রেম। আমি অনেক জানি, অনেক সৎসঙ্গী জানি যারা এই প্রেমের অধিকারী হয়েছেন, এই দাদা সৎসঙ্গী দাদারা, বিস্কুট দাদারা, তারা কত কি করে, কারো মেয়ে বিয়ে দিতে পারছে না, গেছে সে ছোটাছুটি করে খেতে খেতে করে গেছে। ঠাকুর কোথাও তাই এক দাদা আমি জানি, আমার সঙ্গে খুব পরিচয় ছিল, তিনি নিজের একটি মেয়ে আছে বড়, বুঝলেন, আসাম হোল টাইম ওয়ার্কার, আসামের বাড়ি আছে, হোল টাইম ওয়ার্কার, নিজের ঘরের মেয়ে বড়, কোথাও যান অনেক ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, তাদের বিয়ে দেওয়ার জন্য একে ধরে তাকে ধরে চান্দা কার সঙ্গে একে কার সঙ্গে করে বিয়ে দিয়েছে। খবর আসে বাড়িতে, বউ যে বাড়ি আসে, বউ বলে এর মেয়ের বিয়ে দাও, তোমার মেয়ের বিয়ে তুমি একটু ব্যবস্থা করতে পারো না? ঠিক আছে, কারণ সে জানে ঠাকুরের কাছে। তারপরে একবার বলছে আজকে ঠাকুরকে তো বলবো, এমন করে বলে যে ঠাকুরকে বলেন, ঠাকুরের ব্যবস্থা করে দেবে, তুমি দুনিয়ার মেয়ের বিয়ে দাও, তুমি তো পারো না, আমার মেয়ের বিয়ে দেয়, ঠাকুরকে বলো, ঠাকুর একটা ব্যবস্থা করো। ঠাকুরকে নিজের মেয়ের কথা বলতে পারে। সেদিন গেছে বাড়িতে, বোর এমন তার শাড়ি খেয়েছে, সেদিন গেল, গিয়ে বলছে আজকে বলবো, ঠাকুর বান্দা বসে আছে, আরে ওর নাম ধরে নাম বলবো না, নাম এই ভাই এসছো তো, ভালো করছো, তোমাকে আমি খুঁজছিলাম, তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও তো, কিছু আনতে হবে, কি যে তুলসীর পাতা আমার দরকার, আমার কেমিক্যালে লাগবে, তুলসী পাতা কত বলে অন্তত 1 বস্তা তুলসীর পাতা। তখন 30 মাস শেষে বৈশাখ মাসের মাঝামাঝি কোথায়, হ্যাঁ বৈশাখ মাসের মাঝামাঝি, উৎসব হয়ে গেছে, উৎসবের পর 1 বস্তা, আর তুলসী গাছ তখন মরে যায় এই সময়। আচ্ছা ঠিক আছে, দেবো না, আমাকে খুব শিগগির দরকার, ঠিক আছে আমি করি, না না আজ আপনি বেরোন, আজই আমাকে দরকার, খুব দরকার, জানো কোন কোন আনতে হবে আপনাকে, ঠিক আছে তাহলে বাড়ি যেতে হবে না, এখান থেকে তো ব্যবস্থা করেন। তখন একটা জিপ গাড়ি, আসামের গাড়ি, ড্রাইভারকে বললো যা চলো, গাড়ি বাড়িতে জামা কাপড়, না না ওই যা আছে তা, রাস্তায় এখানে ওখানে ঘুরে 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 ঘুরে, কারো বাড়িতে তুলসী গাছ 2-1টা আছে, হাত দিতে দেয় না, তারপরে কোথায় পাবে এত সমস্ত দিন ঘুরতে 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 অনেক বড় রাস্তা দিয়ে ঘুরতে 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 সন্ধ্যের আগে এক জায়গায় টায়ার্ড হয়ে পড়ছে, ড্রাইভার টায়ার্ড, ও টায়ার্ড, খাই নাই কিছু দিয়ে, উনি বলছেন যাই তো একটু দাও, গাড়িতে থামো, আমি একটু প্রস্রাব করে আসি, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে প্রস্রাব করে
জঙ্গলের পাশে একটা মাঠ, মাঠের ওখানে প্রস্তাব করতে দেখে একটা মাঠের মধ্যে তুলসী গাছ, একটা না দুরকম গাছে তুলসী বন। আরে এত তুলসী বন! তখন ওই পাশে একটা উঠলেন একবার তুলসী গাছগুলো, ভাবছে কোথাও তারা বোধ হয় চাষ টাস করছে। না, এই তুলসী গাছ এদের জায়গাটা পরিষ্কার হবে। কোন বাড়ির লোক বলতো, হঠাৎ সেই বাড়ির লোকটা আসছে, বলে এই নেই এনার জমিটা, বলে আমি একটা তুলসী গাছ নেবো। নেন নেন, কি করবেন? আর আমাদের একটা আশ্রমে ঠাকুর চেয়েছেন ওষুধ বানাবে, নেন 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 নেন। তো ওনারাও জায়গাটা পরিষ্কার করে ওখানে কলাই টলাই লাগাবে, বুঝলে? তা উনিও ওরা দুজন ধরে তুলছে, তুলতে তার ছেলে গ্রাম স্কুলে মাস্টারি করে, গ্রাজুয়েট। তা সে বাড়ি এসে বাবা আসেনি, দেখতে গেছে। সেও দেখলো যে ভালোই তো, জায়গাটা পরিষ্কার যাবে। চারজনে মিলে গাছ তুলে স্তূপ করছে, করার পরে জিপে আর কটা ধরে। তখন ওই লোকগুলো বলছে আপনার কি করে, সন্ধ্যা হয়ে গেছে। তা বলছে চলেন আমার যে চাটা খাবেন। বলে আমি তো প্রার্থনা না করে খাই না। তো চলেন আমার ঘরে চলেন, যে প্রার্থনা করে খাবেন। দেখেছ ওদের ভালো কাজও হলো। তারপরে গেছে, ঘরে গিয়ে প্রার্থনা করার শুনে ওনার বাড়ির স্ত্রী ওই প্রার্থনার সময় খুব মুগ্ধ হয়ে গেছে। বলে আপনার কি প্রার্থনা? সব বড় ঠাকুরের। আমরা তাহলে ঠাকুরের ই করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন ড্রাইভার আবার জিজ্ঞাসা করছে যে এই ছেলে কি করে? এরকম গ্রাজুয়েট, এরকম মাস্টারি করে। বলে এরকম তা বিয়ে, হ্যাঁ বিয়ে দেবে, এরকম মেয়ে খুঁজছে। বলো, ওই মাটি খুব খুশি, আপনাদের একটা মেয়ে খুঁজে দেন তো আমাদের সৎসঙ্গের মধ্যে। তা হচ্ছে নাতে একটা মেয়ে আছে। তা আবার কথাবার্তা হয়ে উঠে দেখলে ওদের গোত্র টোত্র সব ইয়ে, এবং ওদের একদম ঠাকুর ডাকা হলো। দেখা যাচ্ছে মোটামুটি জানা আছে, ওদের পুষ্টি মিলে যায়, এরকম অবস্থা। তাহলে আমরা তো হবে না, ঠাকুরের কাছে অনুমতি নিতে হবে। চলেন চলেন। তো ওই বাড়ির মা আর দাদা ছেলে মিলে, ওদের একটা লরি ছিল, লরিতে ওই সমস্ত গাছ ভর্তি করেছে, জিপটা ভর্তি করেছে করে সেখান থেকে নিয়ে এখন সকালবেলায়, রাত্রিবেলা ওখানে ছিল ওই বাড়িতে, সকালবেলায় নিয়ে ঠাকুর বাড়ি ঢুকবে। ঠাকুর আরে তো বঙ্গবন্ধু পাহাড় নিয়ে আসলে রে, কি ব্যাপার এরকম। ঠাকুর এরকম ড্রাইভার এসে বলছে ঠাকুর এই ব্যাপার, ওনার ছেলে ঠিক হলো, 50 থেকে রাখা হলো। দেখলো সব মিশে দিয়ে যাচ্ছে, তাহলে বিয়ে দেয়। বলে ঠিক আছে। তা ছেলে মেয়ে পছন্দ হলো, ওদের খুব খুশি। মেয়ে বিয়ে সবাই মিলে চান্দা টান্দা দিয়ে ওই দিনে বিয়ের ব্যবস্থা হলো। ছেলেরা খুব খুশি হলো। কার কাজ কে করে? একদম ওই বাড়ির মা তাকে বলছিল তুমি ঠাকুর দেখেন, ঠাকুর বলেন। ও তো বলা হয় না, আমার নিজের মেয়ের জন্য আমি বলবো কেন? এরা ভক্ত, ভক্তের ভগবান, তিনি সব জানেন, সব করেন, সব তার ইচ্ছা। আমরা তো উপলক্ষ মাত্র। সেই দেখেন অনেক ঘটনা মনে পড়ে, একটা একটা ছোট ছোট কত ঘটনা, টুকরো টুকরো ঘটনা। একটা বলতে গেলে একটা এসে যাচ্ছে, একটা বলে যাচ্ছে। দেখেছি তো সুদীর্ঘ ধরুন 25 বছর, 44 সালে আমি দীক্ষা নিয়েছি, ঠাকুরের 69। কোনো এক সময় ছিল, আমিও এক সময় বিদেশে চাকরি করতাম, তখন ঠাকুরকে পূজা করতাম। সেও আমি এরকম বিদেশে, আপনারা যখন বিদেশে আছেন, আমিও এক সময় বিদেশে এবং ঠাকুরের কাজ করার জন্য বিদেশে ঘুরেছি, এবং দীক্ষা টিক্ষাও কিছু দিয়েছি বিদেশে। যাই হোক, সেখানে তার নির্দেশে চলে এলাম এখানে। কোথায়? দুর্গাপুরের জঙ্গলের মধ্যে। তখন পুরার জঙ্গল দুর্গাপুরে, দেখার কিচ্ছু হয়নি। সেই জঙ্গলের মধ্যে আমাকে থাকার ব্যবস্থা করি। সেখানে তিনি জানেন আমার সুবিধা হলো, আমি প্রত্যেক শনিবার দিন চলে যেতাম। শনিবার থেকে রবিবার করে, রবিবার রাত্রে ট্রেনে এসে আবার অফিস টফিস করতাম, আবার করতে। আর কি হলো, দুর্গাপুরে ওই যে আমি একা, আজকে দুর্গাপুরে 2টো মন্দির, আজকে কত হাজার হাজার সৎসঙ্গী, এবং দেখলেন তো আমাদের পূজ্যপাল দাদা ওইখানে কত বড় উৎসব, কত কিছু হলো। সেই তিনি, আমি তো উপলক্ষ আমাকে দিয়ে, তার কাজ তিনি করেন, আমরা কেউ না। বুঝলেন, শুধু তাকে স্মরণে মনে রাখেন। তিনি যা বলেন যতন যতন ইষ্টবিতি, অন্তত 3টে লোককে বড় জানেন, দীক্ষা নিয়েছে যেন ফেলে না রাখে।
একদম যতন স্টুপিডি করতে পাবেন। আর বিদেশে আছেন তো আপনারা, আমি জানি বিদেশ থাকার ঠিক সুখও আছে অসুখও আছে। যখন আমি প্রবাসী মনে পড়ে, যখন দেশের কথা মনে পড়ে, মা বাবা ভাই বোনের কথা মনে পড়ে, তা না থাকলেও আমার বন্ধু বান্ধব যারা আছে, আর আমি বিদেশে হয়তো অর্থ আছে, আমি দেখি যে বিদেশে আমার অর্থ ছিল, মান ছিল, যশ ছিল, আমি ভালো ইয়েতেই ছিলাম, বেশ কিছুদিন কাটাইছি সেখানেও খুব ইয়ে, কিন্তু দেশ আমার দেশ, সুতরাং বিদেশে থাকার যে প্রবাসে থাকলে প্রবাসী তৈরি করব কি আনো, যাই হোক অনেক কিছু মনে করি। সেই তাকাবেন না, পিছন দিকে তাকাবেন না যে কি করে আসছি, কোথায় কি ছিলাম, আজ দীক্ষা নিয়েছি আমি কোথায়, একদম তাকাবার দরকার নেই। চলেন এগিয়ে চলেন, এগিয়ে চলেন। ঠাকুর বলতে তীরের সঞ্চয় তো থাকা করে তীরে, তাকাস না ফিরে, লিখতরে টানি মহাস্রোতের পশ্চাতের করে হলকে, তাই না? ঠাকুর এই রবীন্দ্রনাথের কবিতাটা মানে গলাটা প্রায় ঠিক আছে। অসীমের মাঝে সসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। তিনি আছেন, তবে থাকতে হবে, থাকতে হবে। কেমন রহ রহ তুমি জাগি প্রদীপের শিখার মতো, এ নিশীতে ঘুমাইলে ফিরিয়া জাগি দেশে। থাকবে, কিছু না, তিনি আছেন, থাকবেন। আমি কোন চিন্তা করি না, আর কোন চিন্তা করবেন না কেউ। সত্যি কথা বলতে চারটি কথা বলতো, দুই চোখ বুঝলি কেউ কার সঙ্গে থাকবে, তিনি যা করবেন তাই আছেন। আর তার কাছেই তিনি যাকে রেখেছেন সকলকে। অনেক কথা বলছি, ভাববেন না কেউ পিছনে পড়ে থাকবেন না, যে যেটুকু করছে তার মতন দেন। ঠাকুর এলেন তখন ঠাকুর ওই বড় বাংলো জায়গাটা একটু প্রোটেক্টেড, তখন ঠাকুর বাইরে শুতেন, বাইরে চৌকিতে শোয়া আছে, আর কিছু লোক একটু পাহারা দেয়। একদিন ননীদা জিজ্ঞাসা হচ্ছেন, ঠাকুর আপনি বসে বসে থাকেন, আমরা তো পাহারা দিই, আমি ঘুমোতে পারেন না? ঘুম আসে না রে ননী। আমি ভাবি এই জগৎ থেকে তোরা চলে গেলে কে কোথায় থাকবি, সেই ইয়ার মার্কান করে রাখি, কার কোথায় জায়গা হবে, মানে সবাই তার কাছে যাবে, কেউ বাচ্চা থাকবে না, তার কাছে তিনি বলেছেন। একটা ঘটনা বলে শেষ করছি, সেইটাই 51 সাল কি 51 সালে বোধ হবে কি 52 সাল, ওই সময় আমি বার্মায় থাকতাম, ছুটিতে আসতাম, এসে তখন উৎসব হতো না, পয়লা বৈশাখ উৎসব হতো না, এমনি লোকজন আসতো। আমি আমার দাদা তখন দুর্গাপুর কাছে দুজনে গেছি ঠাকুরের সামনে, ধুতি আসছে, আমরা ঠাকুর বসে আছেন আর লোকে বসে আছে। সন্ধ্যা হয়ে আসছে, আমার সময় দেখি কি একটা জিপ গাড়ি আসছে, গাড়িটা ঢুকছে ভিতরে। দাদা বলি, দাদা দাদা দেখ, দেখিস কেন? দেখি কি একজনকে দুজন লোক ই করে তাকে আর কি করতে 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 ঠাকুরের কাছে নিয়ে আসছে। আর ঠাকুরের সামনে তিনি সারাং, ঠাকুর ঠাকুর কেন আপনি আমাকে এখানে নিয়ে এলেন? আমি তো ভালোই ছিলাম, গেছিলাম খুব ভালো, ওরে বাবা কি সুন্দর জায়গা। এই আমি আমাদের ডাক্তার সেই ইয়েতে হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তো উনি টাইফয়েড হয়েছে, তখন পেট দেখে পারতেন ঠাকুর, কিন্তু উনি আর বাঁচেন নেই, মারা গেছেন। মারা গেলে সন্ধ্যের সময় এসে ঠাকুর কাছে বলছেন যে রবিদা চলে গেল, রবি ব্যানার্জি চলে গেল, কে চলে গেল মানে ও আর বেছে নিয়ে চলে গেছে। বড় বউ তুমি দেখে আসতো, বড় মা গিয়ে দেখে সন্ধ্যেবেলায় কান্নাকাটি করছে, সবাই মরে গেছে, চলে গেছে, চলে আসছে। সেইটাই
তারপরে এসে বলছে, তখন জ্যোতিদের বলছে আপনারা একটু জানতো। জ্যোতিরা বুঝলো ঠাকুর কি বলেছেন। জ্যোতিরা 6 জন জ্যোতি এসে ধরে ধরে খুব করে নাম করতে লাগলো, খুব করে নাম করছে, করতে 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 সে দেখে ওদের চোখ খুলিছে, করে করে সারা দিচ্ছে আস্তে আস্তে। হোক, তারপরে ওরা একটা আসলো, বেঁচে যায়, মরা মানুষ বেঁচে গেছে এসে বলে ঠাকুর। তা দুটো পাটা তখন প্যারালাইসিসের মতোই আছে, তখন পুরো সুস্থ নেই। ওই অবস্থায় রবিদাকে নিয়ে আসছে। রবিদা বলছে ঠাকুর আমি তো চলে গেছিলাম, আমি তো আপনার গিয়ে দেখলাম সেখানে আপনি শেখ সিংহাসনে বসে আছেন, আর সব যারা শিষ্য শিষ্য এখানে ছিল তারা সব ওখানে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, তারা সব হাত জোর করে করে আপনার কাছে বসে আছে। আমার স্ত্রীকেও দেখলাম ওখানে কিছুদিন আগে, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে, তাকেও তো দেখলাম। হ্যাঁ কি করছ তুই? হ্যাঁ ঠাকুর সবাই গেলে। তার মানে দেখে এই নাম নিয়ে যারা চলে তাদের গতি সেখানে। কি আর বলবো, সবাই বসে আছেন এক জায়গায়, সবাই মিলে বলছেন, বলছে ঠাকুর এই এই নাম নিলে কি হয়, কি হয় না তো আমার জানা নেই। তাহলে কতদিন শুনেছি নাকি সৎ নাম পেলে 3 জন্মের বেশি লাগে না। সামনে 3 জন্ম কি 1 জন্মেই হয়? আরে হয় হয়, এই 6 বছরের মধ্যে হয়, এই 1 বছর তো। আরে ওই যে সুশীলদা আছে, আর তো দেখছি আর তার জন্ম হবে। কি বললেন সুশীলদার কথা কি বললেন জন্ম হবে না? এই আমার তামাকা তামাকা, ঠাকুরের মাঝে মাঝে ব্যাপার চলে আসতো, তামাকা তামাকা। দেখে ঠাকুর এই যে বীজ নাম যাদের মধ্যে একবার ঢুকবে, চিন্তা করে দেখবেন যদি একবার করেন 1 জন্মেই হতে পারে, বেশি দিন লাগে না। চলতে ফিরতে খেতে বসতে সবসময় এই নাম করবেন, আর সন্ধ্যা সকাল অন্তত 2 বার চেষ্টা করবেন, করুন না, করে দেখেন, হবে না না চিন্তা করুন, হবে হবে হবে। আমি বলছি পরম পিতা রাতুল চরণে আমার এই জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, সকলেই হবে, সবারই হবে, সবাই করবেন, নাম ছাড়বেন না। দুঃখে যত কষ্ট জ্বালা যন্ত্রণা যা আসুক এই নাম করে চলবে। পরম পিতা রাতুল সকলের মঙ্গলে কামনা করি, সবাই সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবন অধিকার। পরম পিতা আপনাদের জন্য দরজা পেয়ে রাখিছেন। জয় গুরু।